ওম শান্তি। আজকের এই মুরলি মন্থনে আমাদের রুহানি ভাইবোনদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ওম শান্তি। আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত। হুম শুরুতেই আজকে আমি একটা খুব প্র্যাকটিক্যাল সিনারিও বা বাস্তব উদাহরণের কথা ভাবছিলাম। ধরুন একটা পুরনো বাড়ি, যেখানে একটা মানুষের সারাটা জীবন কেটেছে, যার প্রতিটা দেওয়ালের সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। তো হঠাৎ করে যদি একদিন সকালে একটা নোটিশ আসে, যে কালকেই সেই বাড়ি চিরতরে ছেড়ে দিতে হবে। ঠিক তাই, কালকেই ছেড়ে দিতে হবে আর কোনো আপিল চলবে না। তো এই রকম একটা পরিস্থিতিতে মানুষের প্রাইমারি রেসপন্স বা প্রতিক্রিয়াটা ঠিক কি হতে পারে? স্বাভাবিকভাবেই একটা প্রচণ্ড ভয় কাজ করবে, একটা তীব্র উদ্বেগ। একদম। মাথার মধ্যে শুধুই ঘুরপাক খাবে যে এর পর কি হবে, মানে আমি কোথায় যাব। কিন্তু ধরুন ঠিক সেই প্যানিক করার মুহূর্তেই যদি জানা যায় যে নতুন গন্তব্যটা কোনো রাস্তার ধারের ফুটপাত নয়, বরং সেটা হলো এক অপূর্ব সুন্দর, অসীম শান্তিময় এক বিশাল রাজপ্রাসাদ, তখন কেমন লাগবে? ওহ, তখন তো পুরো পরিস্থিতির ইমোশনাল রেসপন্সটাই সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কথা। হ্যাঁ, তখন আর হারানোর ভয়টা থাকে না। তো আজকের এই মন্থনে আমরা যে সোর্স মেটেরিয়াল নিয়ে আলোচনা করছি, সেখানে কিন্তু পরমপিতা ঠিক এমনই একটা ভালোবাসাপূর্ণ নোটিশ বা আমন্ত্রণ পাঠিয়েছেন। একদম সঠিক একটা পয়েন্ট তুলেছেন। আসলে আজকের মুরলিতে বলা হচ্ছে যে এই পুরনো, নোংরা এবং রোগ শোকে ভরা দুনিয়া ছেড়ে নিজের আসল ঘরে, মানে পরম ধামে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। রাইট। আর এটা কিন্তু দুনিয়ার সাধারণ কোনো সতর্ক বার্তা বা ধ্বংসের ভয় দেখানো নয়। এর মূল সুরটা হলো একটা গভীর স্নেহের ডাক, যেখানে বলা হচ্ছে যে অনেক সময় তো কেটে গেল, এবার এই পুরনো দুনিয়া থেকে মানসিক নোঙর তুলে ঘরে ফেরার প্রস্তুতি নিতে হবে। আর ঠিক এই মানসিক নোঙর তোলার বিষয়টা নিয়েই কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং দ্বন্দ্ব তৈরি হয় আমাদের মনে। হ্যাঁ, মানে কিভাবে আমরা সেটা করব, তাই তো? হ্যাঁ, এই যে বলা হচ্ছে প্রতিদিনের এই প্রবল ব্যস্ততা, সংসার, কর্পোরেট জব, এসবের মাঝে থেকেও মানসিক সুটকেস প্যাক করে রাখতে হবে, মানে অতীন্দ্রিয় সুখ বা ফার্স্ট ক্লাস নেশার স্তরে পৌঁছাতে হবে। ঠিক। কিন্তু দুনিয়াকে ভুলে যাওয়ার এই যে কনসেপ্ট, এটা শুনলে তো অনেকের মনে হতে পারে যে এটা এক ধরনের পলায়নবাদ বা এস্কেপিজম, মানে মাসের শেষে আমাকে বিল মেটাতে হবে, অফিসের কাজ সামলাতে হবে, আর বলা হচ্ছে দুনিয়া ভুলে যাও। এটা কি পরস্পর বিরোধী নয়? বাইরে থেকে দেখলে এটা পরস্পর বিরোধী মনে হতেই পারে। আমার তো মনে হয় এটা অনেকটা সেই ভাড়া বাড়িতে থাকার মতো একটা ব্যাপার। ধরুন একজন মানুষ ভাড়া বাড়িতে থাকছে, সে নিয়ম করে ঘর পরিষ্কার করছে, সব ঠিকঠাক রাখছে। কিন্তু সে ভালো করেই জানে যে এই বাড়িটা তার নিজের নয়। একদম। তাই কাল যদি বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়তে বলে, দেওয়ালের প্রতি কিন্তু তার কোনো মোহ থাকে না, সে ইজিলি মুভ অন করতে পারে। এই ভাড়া বাড়ির কনসেপ্টটা একদম নিখুঁতভাবে বৈরাগ্যের আসল অর্থটাকে তুলে ধরে। মানে সাধারণ মানুষ বৈরাগ্য বলতে বোঝে সংসার ছেড়ে, সব দায়িত্ব এড়িয়ে গেরুয়া পোশাক পরে পাহাড়ে চলে যাওয়া। হ্যাঁ, একটা টিপিক্যাল সন্ন্যাসীর ছবি মাথায় আসে। ঠিক, কিন্তু আজকের মুরলি কখনোই এই কর্মসন্ন্যাসকে সমর্থন করে না। এখানে শেখানো হচ্ছে কর্মযোগ, অর্থাৎ দুনিয়াকে ভুলে যাওয়ার অর্থ নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়, বরং ভেতরের মোহ বা ওই অ্যাটাচমেন্টটাকে ত্যাগ করা। আচ্ছা, মানে ভেতর থেকে ডিট্যাচড থাকা। একদম। আর এই মোহত্যাগ কোনো হতাশা বা দুঃখ থেকে আসে না, এটা আসে একটা পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং থেকে। মুরলিতে এই পরিস্থিতিটা বোঝাতে চমৎকার একটা প্রবাদের উল্লেখ করা হয়েছে: কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যেটাকে বলা হয় মিরোয়া মতমুলুকা শিকার, তাই তো? হ্যাঁ, মিরুয়া মথমুলুকার শিকার। এই প্রবাদটার সাইকোলজিক্যাল দিকটা যদি আমরা একটু ভেঙে দেখি, কারণ সাধারণ মানুষের কাছে চারপাশের এই বিশাল পরিবর্তন, এই যে পুরনো দুনিয়ার বিনাশ, এটা তো আক্ষরিক অর্থেই সর্বনাশের কারণ। সেটা হওয়াই তো স্বাভাবিক, কারণ একটু ভেবে দেখুন, দুনিয়ার বেশিরভাগ মানুষের আইডেন্টিটি বা পরিচয়টা আসলে কোথায় আটকে আছে? ওই শরীর, ব্যাংক ব্যালেন্স বা পদমর্যাদার মধ্যে। ঠিক, যদি হঠাৎ করে চাকরি চলে যায় বা বড় কোনো ক্ষতি হয়, তাদের মনে হয় তাদের অস্তিত্বটাই বুঝে শেষ হয়ে গেল। এটাই তাদের কাছে সর্বনাশ বা বিনাশ। কিন্তু যারা আধ্যাত্মিক পথে চলে, আত্মিক স্মৃতিতে থাকে, তারা হলো মলুক বা ফরিস্তা। মানে অ্যাঞ্জেল। হ্যাঁ, একটু লজিক্যালি ভাবলে বোঝা যায়, একজন ফরিস্তার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, জমি জমার দলিলও থাকে না। রাইট। তাদের তো এইসব পার্থিব জিনিসের দরকার নেই। একদমই তাই। যার হারানোর মতো কোনো জাগতিক সম্পদই নেই, তার ভেতরে হারানোর ভয় বা এংজাইটিও তৈরি হতে পারে না। তাই বাইরে থেকে সমস্ত দায়িত্ব পালন করলেও
ভেতর থেকে পরম প্রেমিকের সাথে ঘরে ফেরার অসীম আনন্দ কাজ করে। এটাই হলো মানসিক সুটকেস প্যাক করে রাখা। তাত্ত্বিকভাবে এই ফরিস্তা হওয়ার বিষয়টা শুনতে তো ভীষণ আকর্ষণীয় লাগছে, কিন্তু যদি আমরা একটু বাস্তবের মাটিতে পা রাখি তাহলে তো চিত্রটা একটু অন্যরকম। মানে আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বলছেন তো? হ্যাঁ, ফরিস্তা হওয়া তো অনেক দূরের কথা। অফিসে হয়তো কেউ সবার সামনে একটা সামান্য কটূক্তি করল, অমনি ভেতর থেকে একটা প্রবল যন্ত্রণা বা ইগোতে আঘাত লাগে। মনে হয় যেন কেউ শারীরিকভাবেই আঘাত করল আমাদের। একদম, এটা সবার সাথেই কম বেশি হয়। তো এই যে একটা পুরনো খোলস, এই অপমান বোধ করার যে ডিফল্ট মেকানিজম, এটা থেকে বেরিয়ে আসাটা এত কঠিন কেন? এর পেছনের মেকানিজমটা বুঝতে গেলে আমাদের সময়ের স্কেলটাকে একটু বড় করে দেখতে হবে। মুরলিতে সাপের পুরনো খোলস ছাড়া এবং 108টি তালি দেওয়া কাপড়ের একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ, আসল বিষয়টা হলো এই যে দেহ অভিমান বা আমি এই শরীর, এই আইডেন্টিটিটা আমরা তো শুধু গত 10 বা 20 বছর ধরে বহন করছি না। গত 63 জন্ম ধরে এই দেহ অভিমানের খোলস আমাদের আত্মার সাথে একদম আঠার মতো সেটে আছে। ওহ, তার মানে এটা অনেক গভীর একটা ব্যাপার। ঠিক, এটা আমাদের নার্ভাস সিস্টেমে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এতটাই গভীরভাবে বসে গেছে যে এটাই এখন আমাদের ডিফল্ট সেটিং হয়ে দাঁড়িয়েছে। তাই কেউ অপমান করলে সেটা আত্মাকে আঘাত করে না, সেটা আঘাত করে ওই 63 জন্মের তৈরি করা ইগোকে। বুঝতে পারছি। আর এই রোগ, শোক আর কর্মবন্ধনে জর্জরিত শরীরটাকেই মুরলিতে বলা হয়েছে 108টি তালি দেওয়া ফাটা কাপড়। এই ডিফল্ট সেটিং বা অপারেটিং সিস্টেমের কথা শুনে আমার মাথায় আধুনিক প্রযুক্তির একটা কনসেপ্ট আসছে। ধরুন, একটা খুব দামি স্মার্টফোন, আচ্ছা, তো বহু বছর ব্যবহারের পর সেটার মেমোরি ফুল হয়ে গেছে, প্রচুর ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকে পুরো সিস্টেমটাকে একদম স্লো করে দিয়েছে। এখন কেউ যদি ভাবে যে ফোনটার বাইরের কভারটা গঙ্গার জলে ধুয়ে নিলেই ভেতরের সব ভাইরাস চলে যাবে, সেটা তো চূড়ান্ত বোকামি হবে। একদম, বরং হার্ডওয়্যারটাই চিরতরে নষ্ট হয়ে যাবে জল ঢুকলে। হ্যাঁ, ফোনটাকে ঠিক করতে গেলে তো তার উপরের প্রলেপ মুছে লাভ নেই, তাকে পুরোপুরি ফ্যাক্টরি রিসেট করতে হবে, যাতে একদম প্রথম দিনের সেই ফ্রেশ অপারেটিং সিস্টেমে ফিরে যাওয়া যায়। দারুণ একটা রূপক দিয়েছেন। এই স্মার্টফোনের মেকানিজমটাই কিন্তু আত্মার ক্ষেত্রে হুবহু কাজ করে। তাই নাকি? হ্যাঁ, আত্মাতে কিভাবে খাদ বা অ্যালয় মিশেছে সেটা মুরলিতে খুব গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যখন গোল্ডেন এজ বা সত্যযুগ ছিল, তখন আত্মা ছিল খাঁটি সোনার মতো, ওই সদ্য কেনা নতুন ফোনের মতো আর কি। কোনো ভাইরাস ছিল না তখন? ঠিক, এরপর সময়ের সাথে সাথে আয়রন এজ বা কলিযুগে আসতে আসতে এই দীর্ঘ যাত্রাপথে আত্মার ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকারের মতো খাদ মিশেছে। এখন মানুষ বাইরের শরীরটাকে তীর্থের জলে স্নান করাচ্ছে, কিন্তু বাইরের শরীর ধুলে কি আত্মার ভেতরের ভাইরাস মুক্ত হওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়, কারণ হার্ডওয়্যার ধুয়ে তো সফটওয়্যারের বাগ ফিক্স করা যায় না। তাহলে প্রশ্ন হলো, আত্মার এই আসল ফ্যাক্টরি রিসেট করার মেকানিজমটা ঠিক কি? কিভাবে ভেতরের এই খাদ দূর করা যায়? খাঁটি সোনা থেকে খাদ বের করার প্রক্রিয়াটা কি? তাকে তীব্র আগুনে পোড়াতে হয়। ঠিক একইভাবে আত্মার ভেতরের এই জন্মান্তরের খাদ দূর করার জন্য প্রয়োজন হল যোগাগ্নি বা স্মরণের যাত্রা। আচ্ছা, যোগাগ্নি। হ্যাঁ, পরমপিতার সাথে যখন আত্মা একদম আত্মিক স্তরে যুক্ত হয়, তখন একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়। সেই পরম পবিত্র ফ্রিকোয়েন্সি আত্মার ভেতরের সমস্ত পুরনো সংস্কার বা নেতিবাচক খাদকে ভস্ম করে দেয়। এই পরম পিতার সাথে যুক্ত হলেই আত্মার সত্যিকারের ফ্যাক্টরি রিসেট সম্পন্ন হয়। কিন্তু ধরুন, আমরা যদি এই ফ্যাক্টরি রিসেট বা এই তীব্র ভাট্টি তৈরি করার কথা বলি, সাধারণ লজিক তো বলে যে এর জন্য সব ছেড়ে ছুড়ে জঙ্গলে বা পাহাড়ে চলে যেতে হবে। অনেকেই এমনটা ভাবেন। হ্যাঁ, মানে ডিভাইসকে রিসেট করতে গেলে যেমন তাকে ওয়াইফাই থেকে ডিসকানেক্ট করতে হয়, তেমনি আধ্যাত্মিক রিসেটের জন্য তো আইসোলেটেড জায়গায় যাওয়াটাই লজিক্যাল মনে হয়। এই গৃহস্থ জীবন বা অফিসের কাজের মধ্যে থেকে এই রিসেট কি আদৌ সম্ভব? এখানেই মুরলির ওই ডাবল কোর্সের প্রসঙ্গটি আসে। একটা খুব বড় আপাত বৈপরীত্য আছে এখানে। জঙ্গলে গিয়ে একা বসে থাকাটা শুনতে কঠিন মনে হলেও প্র্যাকটিক্যালি কিন্তু সেটা অনেক সহজ। সহজ কেন? কারণ সেখানে আপনার ইগোকে চ্যালেঞ্জ করার কেউ নেই।
সেখানে বসের ডেডলাইন নেই, সংসারের কোনো ঘাত প্রতিঘাত নেই, মানে কোনো ট্রিগারই নেই। ও আচ্ছা, মানে ট্রিগার ছাড়া তো সবাই শান্ত থাকতে পারে। একদম। কিন্তু সত্যিকারের ভাটটি হলো আমাদের এই গৃহস্থ জীবন, পরিবার এবং অফিস। এই কাদামাটির মধ্যে থেকেও সব দায়িত্ব পালন করে পদ্মফুলের মতো নির্লিপ্ত থাকাটাই হলো আসল শ্রেষ্ঠত্ব। রাইট। আর এর জন্যই কন্যারা বা গৃহস্থরা ডবল লিফট বা দ্বিগুণ উন্নতি লাভ করেন। বাইরের দায়িত্বও সামলান, আবার ভেতরে আধ্যাত্মিক স্থিতিতেও অটল থাকেন। এই যে আপনি সংসারের মধ্যে থাকার কথা বললেন, এখান থেকে আধুনিক ওই হাসল কালচার আর প্রাচীন তপস্যার একটা অদ্ভুত মিল আমি দেখতে পাচ্ছি। কেমন মিল? মানে যুগ যুগ ধরে একটা কনসেপ্ট আছে যে ঈশ্বরকে পেতে গেলে শরীরকে প্রবল কষ্ট দিতে হবে। ওই যে নো পেন নো গেন আর কি। আজকে মুরলিতে জয়পুর মিউজিয়ামে রাখা হঠযোগের স্যাম্পেলগুলোর কথা বলা হয়েছে, যেখানে দেখা যায় কেউ কাঁটার ওপর শুয়ে আছে। হ্যাঁ, বা কেউ এক পায়ে দাঁড়িয়ে আছেন বছরের পর বছর। ঠিক। তো শরীরকে কষ্ট দিয়ে এই অর্জন করার যে বাসনা, এর সাথে রাজযোগের পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা হলো মনস্তাত্ত্বিক স্তরে। এই হঠযোগ বা শরীরকে কষ্ট দেওয়ার প্রক্রিয়াটা আসলে খুব সূক্ষ্মভাবে মানুষের অহংকারকেই সন্তুষ্ট করে। মন ভাবে, দেখো আমি ঈশ্বরকে পাওয়ার জন্য কত কষ্ট করছি। হ্যাঁ, একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়। ঠিক। কিন্তু রাজযোগ হল পরম পিতার সাথে একটা অত্যন্ত সহজ এবং ন্যাচারাল সম্পর্ক। একটা শিশু যখন মায়ের কোলে নিশ্চিন্তে বসে থাকে, তাকে কি কোনো হঠযোগ করতে হয়? না, সে তো এমনি শান্ত থাকে। একদম। রাজযোগের মূল মন্ত্রই হল মনমনা ভব, অর্থাৎ নিজের মনকে সমস্ত জাগতিক জট থেকে বের করে পরম পিতার দিকে ফোকাস করা। এই ফোকাস করার জায়গা থেকে কি তাহলে তৃতীয় নেত্র বা থার্ড আইয়ের কনসেপ্ট আসে? কারণ আমরা থার্ড আই বলতে সাধারণত কোনো ম্যাজিক্যাল পাওয়ার বুঝি, কিন্তু এটা তো আসলে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তাই না? একদম সঠিক বলেছেন। তৃতীয় নেত্র মানে কোনো অলৌকিক চোখ নয়, এটা হলো জ্ঞানের চোখ। যখন আমরা আমাদের সাধারণ ফিজিক্যাল চোখ দিয়ে কোনো পরিস্থিতিকে দেখি, তখন শুধু সেই মুহূর্তে লাভ ক্ষতি বা মান অপমানটাই দেখতে পাই। হ্যাঁ, মানে কেউ অন্যায় করলে মনে হয় এর প্রতিশোধ নেব। ঠিক, আমরা ভিকটিম হয়ে পড়ি। কিন্তু যখন এই জ্ঞানের তৃতীয় নেত্র খুলে যায়, তখন আমরা জুম আউট করতে শিখি। পুরো বিষয়টিকে একটা বেহদকার ড্রামা বা অসীম জগতের নাটক হিসেবে দেখা যায়। তখন আমরা আর রিয়্যাক্ট করি না, রেসপন্ড করতে শিখি। এই জুম আউট করে দেখাবার তত্ত্বটা শুনতে চমৎকার, কিন্তু প্র্যাকটিক্যাল রিয়ালিটি হলো যখন পরপর 3টে মিটিং চলছে, ইনবক্সে 50টা মেল আর ডেডলাইনের চাপ, তখন তো এই বিশাল ক্যানভাসটা একদম সংকুচিত হয়ে যায়। হ্যাঁ, স্ট্রেসের সময় ওই থিওরি মনে রাখা কঠিন। তো এই প্রবল ব্যস্ততার মধ্যে তৃতীয় নেত্র খোলা রাখা বা এই থিওরিকে প্র্যাকটিক্যালে প্রয়োগ করার কোনো কার্যকর মেকানিজম আছে কি? হ্যাঁ, আর ঠিক এর জন্যই মুরলিতে একটা ভীষণ শক্তিশালী টুল দেওয়া হয়েছে, যাকে বলা হয় ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক কন্ট্রোল? এটা কিভাবে কাজ করে? রাস্তায় গাড়ি জমে গেলে ট্রাফিক পুলিশ যেমন গাড়ি থামিয়ে দেয়, আমাদের মনের রাস্তাতেও সারাদিন হাজারো চিন্তার জ্যাম তৈরি হয়। এই ট্রাফিক কন্ট্রোল হল দিনের বেলা প্রতি 1 বা 2 ঘন্টা অন্তর নিজের কাজকে মাত্র 1 মিনিটের জন্য থামিয়ে দেওয়া। মানে একটা ছোট্ট ব্রেক নেওয়া? এক্স্যাক্টলি, একটা গভীর শ্বাস নিয়ে পরমপিতার সাথে যুক্ত হওয়া। নিজেকে শুধু এইটুকু রিমাইন্ডার দেওয়া যে আমি হলাম একজন ট্রাস্টি। এই কাজ, এই সংসার সব বাবার। এই ট্রাস্টি হওয়ার কনসেপ্টটা সত্যি স্ট্রেস কমানোর জন্য খুব প্রশান্তিদায়ক, কিন্তু এখানে আমি একটু পুশব্যাক করতে চাই। হ্যাঁ, বলুন না। মানে যদি আমি বারবার নিজেকে ইনস্ট্রুমেন্ট ভাবি, সবসময় শান্ত থাকি, তাহলে তো কর্পোরেট দুনিয়ায় মানুষ আমাকে দুর্বল ভাববে। এত পলিটিক্সের মধ্যে শুধু কোমলতা দিয়ে কি টিকে থাকা সম্ভব? মানুষ তো পিষে দিয়ে চলে যাবে। এটা খুবই প্রাসঙ্গিক একটা সংশয়। আর এই জায়গাটাতেই আজকের মুরলীর বরদানটা একটা মাস্টার স্ট্রোকের মতো কাজ করে। বরদানে বলা হয়েছে, কোমলতাকে কামালে বা বিস্ময়ে পরিবর্তন করে মায়াজিত হওয়া। আচ্ছা। এর অর্থ হল, কোমলতা মানেই দুর্বলতা নয়। নিজের সংস্কার পরিবর্তন বা পরিবারের সাথে মানিয়ে চলার ক্ষেত্রে আমাদের মোমের মতো কোমল হতে হবে। কিন্তু মায়া বা বাইরের কোনো প্রলোভন যখন আঘাত করবে, তখন কি করতে হবে? ঠিক সেই মুহূর্তে সিংহের মতো শক্তিরূপ ধারণ করতে হবে। সেখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আর এই ব্যালেন্সটা তৈরি করার মাস্টার কি হল আজকের স্লোগান, ত্রিকালদর্শী সিটে সেট হওয়া।
এই ত্রিকালদর্শী সিট ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ত্রিকালদর্শী মানে যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের বিশাল ক্যানভাসে পরিস্থিতিকে দেখতে পারেন। কেউ অন্যায় করলে আপনি শুধু বর্তমানের আতশকাচ দিয়ে দেখবেন না। মানে আমি পেছনের কারণটাও ভাবব। হ্যাঁ, অতীত মানে অতীতের কোনো কর্মের হিসাব মেটানোর জন্যই পরিস্থিতিটা এসছে। বর্তমান মানে এটা আমার ধৈর্যের একটা পরীক্ষা। আর ভবিষ্যৎ মানে এই শিক্ষাটা ভবিষ্যতে আমাকে মানসিকভাবে শক্তিশালী করবে। এভাবে দেখলে বড় সমস্যাও দূর থেকে পালিয়ে যায়। সত্যি, পরিস্থিতিকে এভাবে ভাঙতে পারলে তো স্ট্রেস হওয়ার কোনো কারণই থাকে না। কিন্তু এই যে ত্রিকালদর্শী স্থিতি, এর চূড়ান্ত প্রভাবটা চারপাশের পরিবেশের উপর কিভাবে পড়ে? এর চূড়ান্ত রূপটাই হল নীরব সেবা বা সাইলেন্স সার্ভিস। আজকের এই কোলাহলের দুনিয়ায় মানুষের শুধু একটু শান্তি প্রয়োজন। মুরলিতে ব্রহ্মা বাবার উদাহরণ টেনে বলা হয়েছে যে আমরা যখন এই ত্রিকালদর্শী স্থিতিতে থাকি তখন আমাদের চারপাশে একটা রুহানি আভা তৈরি হয়। মানে কোনো কথা না বলেও সাহায্য করা? একদম, আমাদের ওই শান্ত এনার্জিটাই একটা বিশাল ছায়াবৃত্ত গাছের মতো কাজ করে, যা চারপাশের মানুষকে ভেতর থেকে শান্তি প্রদান করে। কি দুর্দান্ত একটা কনসেপ্ট! আজকের এই মন্থন থেকে সত্যি অনেকগুলো স্তর উন্মোচিত হলো। তাহলে চলুন এপিসোড শেষ করার আগে একটা গভীর বিষয় নিয়ে একটু ভাবা যাক। আমরা আজকাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে খুব মেতে থাকি। হ্যাঁ, অফিসে একরকম, বাড়িতে আরেক রকম। ঠিক, কিন্তু যদি ত্রিকালদর্শী স্থিতির তত্ত্বটা সত্যি হয়, তাহলে আগামীকাল যখন কোনো সংঘাতের মুখোমুখি হতে হবে, তখন তাৎক্ষণিক রিয়্যাক্ট না করে যদি একবারই ত্রিকালদর্শী সিটে বসে পুরো পরিস্থিতিকে দেখা হয়, তাহলে সেই মুহূর্তে প্রতিক্রিয়া কতটা বদলে যেতে পারে ভাবুন তো। সত্যি, তখন তো আমাদের দৃষ্টিভঙ্গিটাই পুরো অন্যরকম হয়ে যাবে। একদম। হয়তো আমাদের লক্ষ্য দুটো আলাদা জীবনকে ব্যালেন্স করা নয়, বরং ওই একটাই ত্রিকালদর্শী স্থিতিতে পৌঁছানো। এই চিন্তার খোরাক নিয়ে আজকের এই গভীর আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি।